থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন এই যে বলছেন না, এইটাই কিন্তু হচ্ছে খাঁটি ভাবে আপনি বলছেন, মানে একেবারে নিজের মন থেকে। অর্থাৎ আমি একটু বলি, সবাই শুনবেন। পার্টস অফ স্পিচ, আমি বলেছিলাম পার্টস অফ স্পিচ যদি আমরা ভালোভাবে শিখতে পারি, আমাদের এই ইংরেজি ভাষার 60 থেকে 70% শেখা হয়ে যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে গবেষণা করতে এসে একটা জিনিস বুঝলাম, যে আমি গত ক্লাসে একই কথা বলেছিলাম, সবকিছু শেখা লাগে না। ন্যারেশন আপনার দরকার নেই, ন্যারেশন সারা দিনের ভিতরে আমাদের কাজে লাগবে না। ট্যাগ কোশ্চেন কখন করাবো? যখন আমার কাছে কেউ 9-10 বা ইন্টারমিডিয়েট লেভেলের ছেলে মেয়ে আসবে, তাদেরকে আমি ট্যাগ কোশ্চেন শেখাবো। এখানে আরো কিছু কিছু বিষয় আমাদের কথা বলার জন্য, সেগুলো আমাদের টোটালি প্রয়োজন নাই। দোকানে কেনাকাটা করতে গেছেন, দোকান ধরে তো আমার কিনে আনার প্রয়োজন নাই, দোকানে সব মালামাল আমার প্রয়োজন নাই, আমি কিনতে গিয়েছি, আমার যতটুকু অভাব আমি সেই জিনিসগুলো কিনে আমার বাসায় নিয়ে আসবো। আমার কথা সত্য কিনা? তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে গ্রামারে অনেক আইটেম আছে, একটা দোকানের মালামাল থাকার মতো। এই সবগুলো আইটেম আমার শেখার প্রয়োজন নেই। আমরা চাচ্ছি ইংরেজিতে কথা বলতে, আমরা চাচ্ছি ইংরেজিটা নির্ভুলভাবে লিখতে। আমরা যেন এখানে যারা বিদেশ যেতে চাই, বিদেশে গিয়ে যেন আমি ভাষাটা বলে আমার প্রয়োজনটা মেটাতে পারি, আমি যেন সেখানে একটা ভালো জব পাই। আমার অফিসে যখন ভিজিটে আসে, তখন আমি যেন আমার সেই হায়ার লেভেলের অফিসারদের সঙ্গে যেন ইংলিশে কনভারসেশনটা করতে পারি, আমাদের এতটুকুই হচ্ছে আশা। তো সেই জায়গাটা শিখতে গেলে, স্পোকেন ইংলিশ শিখতে গেলে, আমাদের প্রথম প্রয়োজন হবে হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখেন, ডেফিনেশন অন, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড আ পার্টস অফ স্পিচ। কি বলা হচ্ছে? এভরি সিঙ্গেল ওয়ার্ড ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড আ পার্টস অফ স্পিচ। অর্থাৎ এভরি সিঙ্গেল ওয়ার্ড, প্রত্যেকটি মানে সিঙ্গেল শব্দ, ইউজড ইন আ সেন্টেন্স, একটি বাক্যে যেটা ব্যবহৃত, ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। এখানে দেখেন, আমি যদি লিখি করিম ইজ আ গুড বয়, এখানে আমি কি লিখলাম? করিম ইজ আ গুড বয়। এখানে আমি লিখেছি করিম একজন ভালো ছেলে, ভালো বালক। তো এখানে আমি যদি শুধু এরকম লিখি BOY, বয়, আমি শুধু একটি শব্দ লিখলাম বয়। দেখেন, এই যে শুধু বয় লিখলাম না, এই বয়টাকে কিন্তু আমি পার্টস অফ স্পিচ বলতে পারবো না। একটা মজার ব্যাপার। কেন বলতে পারবো না জানেন? কারণ এটা কোনো বাক্যে ব্যবহৃত হয়নি। এটা কিন্তু কোনো বাক্যে ব্যবহৃত হয়নি, এটা জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড। এটা কিন্তু জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু যখন বয় শব্দটা আমি বাক্যে ব্যবহার করলাম, করিমি যে গুড বয়, করিমি যে গুড বয়, এখানে কিন্তু বয় শব্দটা একটা পার্টস অফ স্পিচ। সহজ কথায় বলতে হবে, একটা সিঙ্গেল ওয়ার্ডকে বলবো শুধু একটা ওয়ার্ড বা শব্দ। ডিকশনারিতে যত শব্দ রয়েছে, ওই শব্দগুলাকে আমরা শুধুমাত্র ওয়ার্ড বলে আখ্যা দিতে পারি। কিন্তু ওই শব্দগুলা যখন আমরা বাক্যের ভিতরে ব্যবহার করব, বাক্যে না বসা পর্যন্ত সেগুলা কিন্তু পার্টস অফ স্পিচ হবে না। সেগুলা কি হবে না? পার্টস অফ স্পিচ হবে না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ হি গোস টু স্কুল, এখানে এই যে বাক্যটা, সেন্টেন্স, এই বাক্যের প্রত্যেকটা কিন্তু এক একটি পার্টস অফ স্পিচ। হি গোস টু স্কুল, এখান থেকে আমি যদি একটি শব্দ আলাদা করে লিখি, টু বা স্কুল, তাহলে সেটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। দেখেন, আশিক ইটস রাইস, 1 নং বাক্যে করিম ইজ আ গুড এবং বয় প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। ঠিক একই ভাবে 2 নং বাক্যে কি আছে দেখেন, হি গোস টু স্কুল ইত্যাদি। স্যার, কোনটা কোনটা বলেন? অবশ্যই হ্যাঁ, এইভাবে প্রশ্ন করবেন, আমাকে হাজার হাজার প্রশ্ন বানে জর্জরিত করবেন। এখানে কি বলা হচ্ছে? এই এটা কি, হি ইজ আ গুড বয়, কেউ বলতে পারবেন যে এই এটা এখানে কি হিসাবে বসেছে? দেখেন, এই পার্সোনাল ব্যাচের এইগুলা সুবিধা, এই যে কখনো মিউট করেন, আপনি এই যে প্রশ্ন করলেন, এরকম প্রশ্ন করবেন হঠাৎ হঠাৎ করে, এইভাবেই কিন্তু শিখতে হয়। এখানে এটা কি, কোন পার্টস অফ স্পিচ বলেন তো? কেউ বলতে পারবেন? এই যে এটাই করিম। মনে হ্যাঁ দেখেন, এই যে আমাদের এই কনফিউশন গুলো যখন দূর করতে পারবেন, তখনই ল্যাঙ্গুয়েজটা আপনার পুরোপুরি শক্তভাবে শেখা হয়ে যাবে। আপনি বললেন যে স্যার এটা মনে হয় অ্যাডজেক্টিভ না কি জানি, এটা আমাদেরকে খুব স্ট্রিক্টলি জানতে হবে। এটা এখানে হচ্ছে মেইনলি একটা আর্টিকেল। তো এই আর্টিকেল বললে হবে না, আর্টিকেলটা কোনো না কোনো পার্ট হবে। তো আপনারা একটু চিন্তা করেন, সবাই কিছু একটা বলেন, পার্টস অফ স্পিচ হবে। দেখেন, এইখানে যে এটা বসেছি না, এটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি জানেন? অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। সংখ্যা, পরিমাণ, কিসের? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাবে।
তাকে কি বলবে? অ্যাজেক্টিভ বলবে। দেখেন এই জায়গাটা একটু দেখে আসি, এই দেখেন এই যে অ্যাজেক্টিভ প্রোনাউন, এই দেখেন আমি পারছি, এখানে আমি আসবো পড়াতে পড়াতে। তো এই জায়গাটা একটু দেখেন, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে। সংজ্ঞাটা দেখছেন? তো এইবার আমি এই জায়গাটায় চলে যাই, এই জায়গাটায় চলে যাব। এই যে করিম ইজ আ গুড বয়, করিম একটি ভালো ছেলে। এখানে কয়টি বুঝাচ্ছে? এ দ্বারা কি বুঝাচ্ছে? একটি। তার মানে কি একটা সংখ্যা বুঝাচ্ছে না? সংখ্যা বা পরিমাণ। তাহলে নিশ্চিত এটা অ্যাজেক্টিভ, এটা নিশ্চিত অ্যাজেক্টিভ বলতে পারি। এইভাবে প্রত্যেকটা বাক্যে, ইংরেজি বাক্যে যে কয়টি ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ড যখন আপনারা খুঁজে বের করে বলতে পারবেন যে স্যার এই শব্দটা এই পার্টস অফ স্পিচ, আপনি বুঝে নেবেন যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে গেছেন। তো এখানে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। কি বলা হলো? করিম ইজ আ গুড বয়, এখানে এ কিন্তু অ্যাজেক্টিভ। আবার এটাকে আর্টিকেলও বলা যায়। যাক, তো এখানে কি বলছে দেখেন, 3 নং বাক্যে মোট 3টি শব্দ ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যের 3টি শব্দই কিন্তু 3টা পার্টস অফ স্পিচ। যেমন আশিক ইটস রাইস। ডেফিনেশন 2 দেখেন কি বলছে, words are considered as the smallest part of a sentence according to the use and work words and divided into different classes called parts of speech। এটা বাংলা কি? বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে, বাক্যের ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দ সমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। এই প্রত্যেকটা শব্দকেই কি বলে? পার্টস অফ স্পিচ বলে। দেখেন এইখানে কিন্তু আমি বলেছি যে এই জায়গাটা দেখেন, এই যে এখানে একটা নোট লিখেছি, এটা আমি একটু মার্ক করি। এই নোটটা খুব ইম্পর্টেন্ট। দেখেন পার্টস অফ স্পিচ মূলত কি। একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। কি বলছে? শব্দগুলা কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে, আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ না। আমরা বইতে ছোটবেলায় সায়েন্সে একটি কথা পড়েছিলাম, সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। অর্থাৎ আমি আরো একটু যদি ব্যাখ্যা করি, 1,000 টাকার একটি নোটের ভিতরে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা সবই থাকে, কিন্তু 50 টাকা বা 100 টাকার একটি নোটের ভিতরে কিন্তু 1,000 টাকার নোট থাকে না। আমার কথাটা কি ধরতে পারছেন? এখানে বাক্যে যে একটা সেন্টেন্স লিখলাম আই ইট রাইস, এখানে এই বাক্যটা দেখেন আপনাদের সামনেই আছে, হি ওয়েন্ট টু স্কুল। এখানে এই প্রত্যেকটা শব্দ হি ওয়েন্ট টু স্কুল প্রত্যেকটা আলাদা আলাদা এক একটি পার্টস অফ স্পিচ। কিন্তু এখান থেকে যদি শুধু আমি স্কুল শব্দটা আলাদা লিখলাম, SCHEL, এই শুধু স্কুলটাকে আমি পার্টস অফ স্পিচ বলতে পারবো না। এটা এটা কিন্তু জাস্ট একটা শব্দ হয়ে গেল, একটি ওয়ার্ড হলো। কিন্তু এই ওয়ার্ডটি যখন আমি একটা সেন্টেন্সে ব্যবহার করব, হি ওয়েন্ট টু স্কুল, একটা বাক্যে ব্যবহার করলে তখন স্কুলটাকে একটা পার্টস অফ স্পিচ বা পদ বলতে পারি। আর শুধু স্কুলটা যখন আলাদা করে এক জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে লিখবো, তখন সেটা জাস্ট একটা ওয়ার্ড বা শব্দ হবে, কারণ ওইটা কোনো বাক্যে ব্যবহৃত হয়নি। এখানে কি কোনো সমস্যা আছে বুঝতে যা বললাম? প্র- প্রত্যেকটা কথা আমি কিন্তু একেবারে ধরে ধরে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো দেখেন এখানে কি বলা হচ্ছে যে পার্টস অফ স্পিচটা কেমন হয়, এটা কিন্তু আলাদা ভাবে বসলে জাস্ট একটা ওয়ার্ড বলে পরিগণিত হবে। আর যখন একটা বাক্যে বসবে, যেমন এখানে আমি যদি লিখি, যে মনে করেন ডগ লিখলাম, DOG, এই ডগ শব্দের অর্থ হচ্ছে কুকুর। এটা কিন্তু এখানে আমি নাউন বলতে পারি। পার্টস অফ স্পিচ আমি আলাদা একটা শব্দ বললাম নাউন, এটাকে পার্টস অফ স্পিচ বলবো না, এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা নাউন। কিন্তু যখন এখানে ডগের বদলে এখানে আমি এভাবে লিখবো IHAVE, আই হ্যাভ আ ডগ, DOG, এইটা কিন্তু দেখেন এখানে ডগটা একটা পার্টস অফ স্পিচ হয়ে গেল, কারণ এখানে একটা বাক্য লিখে ফেললাম, আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। অর্থাৎ এখানে ডগ শব্দটি একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটাকে কি বলা হচ্ছে? পার্টস অফ স্পিচ। আমরা এখানে প্রত্যেকে কিন্তু একটু কথা বলার চেষ্টা করব, আমরা এখানে লজ্জা করব না। হাসনা খাতুন, আপনি কি আপনার আমার কথা শুনতে পারছেন? একটু আনমিউট করেন, একটু বলেন তো আমি এ পর্যন্ত যা বুঝলাম, বললাম। আপনি যতটুকু নিবেন আমি ততটুকুই বুঝাবো, এবং আমাকে কোশ্চেন করতে হবে। এখানে লজ্জা, একটা প্রবাদ আছে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আমি 3বার বললাম কথাটা। এখানে দেখেন একটা কথা বাণী পড়েছিলাম যে, হ্যাঁ বলেন। হ্যাঁ, এ রেকর্ড দিব, সব রেকর্ড দিব।
থ্যাংক ইউ, পিডিএফ দিয়ে দেবো একটু পরে। ক্লাসের, হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা শেষ হওয়ার পর পরই পিডিএফ দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ, হ্যাঁ বলেন। কি করতে হবে এখানে? এই পার্ট, দুইটা কথা বলেছি, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পার্টস অফ স্পিচ হবে না যতক্ষণ না বাক্যে ব্যবহৃত না হবে। আর যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেগুলাকে পার্টস অফ স্পিচ বলা যাবে। দেখেন এখানে কিন্তু আমি সেই কথাগুলোই বলে আসছি। এবার দেখেন, পার্টস অফ স্পিচ 8 টাইপস, আমরা সকলেই এই কথাটা জানি, অর্থাৎ 8 প্রকারের। সেই 8 প্রকার কি কি? আমি আবারও ওই কথাটা একটু রিপিট করতে চাই। পার্টস অফ স্পিচ খুব ভালো করে শেখেন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ ভালো করে শিখলে আপনার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই যে ভয় ছিল, সেই ভয়টা 50% চলে যাবে। আমি এটা খুব জোর গলায় বলতে পারি। অর্থাৎ পার্টস অফ স্পিচটা খুব ভালোভাবে শিখতে হবে। পার্টস অফ স্পিচ মানেই তো ইংরেজি ভাষা শেখা হয়ে গেল। অর্থাৎ বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বা পদ বলে। আমরা ছোটবেলায় বাংলা ব্যাকরণ বইতে পদের সংজ্ঞা পড়েছি না, পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। অর্থবোধক হতে হবে। এখানে আরো কি বলেছে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দ বাক্যের অন্তর্গত হতে হবে। ওই যে ডগ যদি আমি আলাদা করে লিখি, ওই ডগটা আলাদা করে লিখলে কিন্তু ওইটা পার্টস অফ স্পিচ বলবো না, ওটা জাস্ট একটা সিম্পল ওয়ার্ড মাত্র। বুঝতে পারছেন কথাগুলা? দেখেন এখানে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমাদের ভিতরে অনেকেরই সমস্যা থাকে, স্যার নাউন ভালো বুঝি না, স্যার ভার্ব ভালো বুঝি না। তো এই ক্লাসটা করবেন, এটা করলে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এখানে জাস্ট তো পার্ট অফ স্পিচের সংজ্ঞা উদাহরণ দিচ্ছি, এর প্রত্যেকটার উপরে ডিটেলস ক্লাস থাকবে। নাউনের উপরে স্পেশাল একদিন ক্লাস থাকবে, শুধু 1 ঘন্টা 10-15 মিনিটের একটা ক্লাস নিব নাউনের। প্রোনাউনের একটা নিব, 8টা ক্লাস পাবেন এই 8টা বিষয়ের উপরে। তো আজকে আমরা এককভাবে দেখছি নাউন। নাউন শব্দের অর্থ বিশেষ্য। তারপর প্রোনাউন, প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। তারপর অ্যাজেকটিভ, অ্যাজেকটিভ আমরা ভুলেও কখনো অ্যাডজেক্টিভ বলবো না, আমরা বলবো অ্যাজেকটিভ, অথবা অ্যাজেটিভও অনেকে বলে, অ্যাজেটিভ অথবা অ্যাজেকটিভ। এখানে ডি কিন্তু সাইলেন্ট। যেমন দেখেন এখানে আমি লিখলাম, কি লিখলাম? TALK, সরি লেখাটা ওঠেনি। দেখেন এখানে আমি লিখে দিলাম TALK। এটাকে আমি ভুলেও কখনো টল্ক বলবো না, এটাকে আমরা টক বলবো। এখানে কিন্তু এল সাইলেন্ট লেটার। এখানে এলটা কোন লেটার বলেন তো? এল কিন্তু এখানে সাইলেন্ট লেটার। তদ্রূপ এখানে অ্যাডজেক্টিভ বলা যাবে না। আমরা ছেলে মেয়েদেরকে এটা শিখাই, অ্যাডজেক্টিভ বলো, অ্যাডজেক্টিভ নো, দ্যাটস অ্যাডজেক্টিভ। এখানে ডি কিন্তু সাইলেন্ট লেটার। এই টকের মতো হাজার হাজার শব্দ আছে যেখানে অনেক সাইলেন্ট লেটার বা বর্ণ থাকে, যেমন WALK, WALK, এটা আমরা কখনো অল্ক বলবো না, এটা বলবো অক। তারপর আমরা ব্ল্যাকবোর্ডে ছোটবেলায় লিখতাম না, চক বলবো না চক বলবো, CHALK। দেখেন এটাকে চক বলবো না, এটাকে চক বলবো। এখানে এল কিন্তু প্রত্যেকটাই সাইলেন্ট থাকবে, এখানে এল এর কিন্তু উচ্চারণ হবে না। এটা CHALK, এটা বলবো চক না চক, টল্ক না টক, অল্ক না অক। তদ্রূপ এখানে অ্যাডজেক্টিভ বলবো না, অ্যাজেটিভ, অ্যাজেক্টিভ। এই প্রোনাউন্সিয়েশনের শেষের দিকে আমি একটা বা দুইটা ক্লাস নিব। যেমন আমরা দেখবেন সমুদ্রের তলদেশে যদি কখনো ভূমিকম্প হয়, এটাকে বলা হয়েছে সুনামি। তো সুনামি বানান SUNAMI, এরকম লেখা উচিত সুনামি, কিন্তু নো, ডিকশনারি খুলে দেখবেন ওর আগে একটি টি রয়েছে, টি সুনামি, কিন্তু এখানে টিটা উচ্চারণ করা হয় না। এটা আজকেই ডিকশনারিতে দেখবেন, টি সুনামি লিখতে হবে এটা, কিন্তু বলতে হবে সুনামি। বুঝতে পারছেন? হ্যাঁ সাইকোলজি ওইটা আবার একটু আলাদা, ওটা বানানটা এবং এই উচ্চারণটা, ওটা উচ্চারণটা হবে পিসি চলো যাই। আমরা পিসি পিসি বলি না, ফুফু যেটাকে বলি। তো এটাকে পিসি চলো যাই, PSYCHOLOGY, অর্থাৎ পিসি চলো যাই, ওইটা লিখলে সাইকোলজি হয়ে যায়। কর্নেল বানানটা এখানে যদিও একটি র বা রেপ আছে, ইংলিশে লেখার সময় কর্নেল বানানে কোথাও আর, রেপ সমান সমান আর, এই আর পাবেন না। কর্নেল বানানটা খুব সোজা সাপটা, COLONEL, এটা কোলোনেল কিন্তু বলতে হবে কর্নেল। দেখেন এই যে COLONEL, ডিকশনারিতে দেখবেন আমার কথাটা যদি বিশ্বাস না হয়। তো এটা হচ্ছে কর্নেল, কিন্তু লিখছে কি কোলোনেল। অর্থাৎ কিছু ডিফেক্টিভ এবং উচ্চারণ, এটা শেষের দিকে একটা ক্লাস থাকবে। আমরা এই শব্দগুলো যখন যেন কখনোই আমাদের ভুল না শিখি আমরা। টল্ক অলক চল্ক বলবো না, টক অক চক, টি সুনামি বলবো না, সুনামি বলবো কোলোনেল।
এটা কর্নেলকে লিখবো হচ্ছে কলোনিয়াল সাইকোলজি। এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগে, এটা পরে একটা ক্লাস নিয়ে দিব। তো এখানে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখেন তাহলে নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ নাম এর অর্থ হচ্ছে বিশেষণ বা নাম বিশেষণ, ভার্ব অর্থ ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। এইবার আমরা আসবো নাউন। নাউনটা যারা গ্রুপ ক্লাস করেছেন আপনাদের তো আগেই নাউনটা আমি শিখিয়েছি। নাউন শব্দের অর্থ হচ্ছে নাম, কোনো কিছুর নামকেই মূলত হচ্ছে নাউন বলা হয়। কোনো কিছুর নাম কেমন? আমরা সকালে ঘুম থেকে উঠে চোখ মেললে যা কিছু দেখতে পাই এই দুনিয়া, সব কিছুই কিন্তু নাউন। কিন্তু আবার অনেক জিনিস আছে আমরা দেখতে পাই না। এটা কেমন? কোনো মানুষের সততা, দয়া, মায়া, ভালোবাসা, শীতকালে যখন শীত পড়ে, এই ঠান্ডা যেটা, কোল্ডনেস, এটা আমরা দেখতে পাই না, অনুভব করতে হয় আমাদের বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা। এইগুলাকেও কিন্তু নাউন বলে। যা দেখা যায় তা নাউন, যা না দেখা যায় তা নাউন। তাহলে এই পৃথিবীতে নাউনের সংখ্যা কি পরিমাণে আপনারা বুঝতে পারছেন? আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা যা দেখতে পাই সব কিন্তু নাউন, আবার যার না দেখতে পাই তাও নাউন। তাহলে এক কথায় বলতে পারি পৃথিবীতে কিসের সংখ্যা বেশি সবচেয়ে, বলেন তো? 8 প্রকার পার্টস অফ স্পিচের কোটি কোটি, শত শত কোটি নাউন রয়েছে। অর্থাৎ আমরা যা দেখি সবই নাউন। আমি যদি বলি পার্টস অফ স্পিচ কোন প্রকার পার্টস অফ স্পিচ, কে বলতে পারবেন? কথাটা আবার বোঝেন। পার্টস অফ স্পিচ কোন প্রকার পার্টস অফ স্পিচ? নাউন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এই পার্টস অফ স্পিচ মানেই তো একটা জিনিসের নাম। পার্টস অফ স্পিচ তো আমরা শিখতেছি, এটাও তো একটা মানে গ্রামারের একটা আইটেমের নাম। তাহলে পার্টস অফ স্পিচটাও কিন্তু একটা নাউন। দেখছেন? তাহলে এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো নাউন মানে হচ্ছে বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি বা গুণের নাম বোঝায়। যেমন দেখেন, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম একজনের নাম, এই জন্য নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত একটি মুসলিম দেশ, এখানে কুয়েত একটা দেশের নাম, সো কুয়েত হচ্ছে নাউন। কুয়েত কি হবে বলেন তো? নাউন। কুয়েত কি হবে? নাউন। অর্থাৎ এখানে প্রত্যেকটা দেখেন, ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড হীরক খুব মূল্যবান দামি, এখানে ডায়মন্ড কিন্তু একটা বস্তুর নাম, এটা নাউন। তাহলে নাউনস আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। এবার নাউন তো শিখলাম, এই নাউনের আবার 5টা সন্তান হয়েছে, 5টা ছেলে হয়েছে। তা বড় ছেলের নাম কি? প্রপার নাউন। তারপর কমন নাউন, তারপর কালেকটিভ নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এখানে পার্টস অফ স্পিচে 8 ভাই, এই 8 ভাইয়ের ভিতরে বড় ভাইয়ের নাম হচ্ছে নাউন। এই নাউনের কিন্তু আবার 5টা সন্তান হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে আমি পার্সনিফিকেশন করলাম। আমাদের অনার্স লেভেলে ইংলিশ লিটারেচার একটা বিষয় ছিল পার্সনিফিকেশন। বস্তুবাচক বিষয়কে প্রাণ দেওয়া হয়, প্রাণ রূপে কল্পনা করা হয়। তো এখানে আপনাদের সুবিধার্থে বললাম যে নাউনের আবার 5টা সন্তান, 5 ছেলে। কয় ছেলে? 5টা। বড় ছেলের নাম প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ কি বলেন তো? গুণবাচক বিশেষ্য। তো এইটা আমরা হ্যাঁ, এটা ডিটেলস থাকবে এর উপরে। তো আমরা জাস্ট এখন জানবো যে নাউনরা কয় ভাই? 5 ভাই। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 03 গ্রুপে তো এই ক্লাসগুলো করিয়েছি। এটা অন্য একটা শিট থেকে এর ডিটেলস ক্লাস পাবো। প্রপার নাউন কাকে বলে, সংজ্ঞা কি, দেখতে কেমন, সব পাবো। তো এই নাউনরা 5 ভাই। এরপর দেখবো প্রোনাউনরা কয় ভাই বা কি দেখি। প্রোনাউন দেখেন সর্বনাম। সহজভাবে বলতে গেলে, সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বলে। নামের পরিবর্তে বসাই তাকে আমরা প্রোনাউন বলি। এটা কেমন হয়? এখানে আমি মনে করেন একটা লোকের নাম হচ্ছে আহ একটা লোকের নাম রনি আমি ধরে নিলাম। তো আমি যদি একটা বাক্য বা একটা যদি আর্টিকেল বলি যে রনি একজন ভালো ছেলে, রনি নিয়মিত স্কুলে যায়, রনির হাতের লেখা ভালো, রনি ভালো ফুটবল খেলে, রনির চেহারা ভালো, রনি সুন্দর গান গাইতে পারে, রনির রনি খুব ভদ্র ছেলে। এই বারবার যদি রনি বলে, এটা কিন্তু শ্রুতি কটু হয়, এটা শ্রুতি মধুর হয় না, শুনতে ভালো লাগে না। তো এটাকে শুনতে ভালো লাগাতে গেলে কি করতে হবে? এখানে এই একবার মাত্র রনি বলবো, রনি একজন ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে ভালো গান গায়, সে ভালো ভদ্র ছেলে, তার হাতের লেখা ভালো। এই রনির পরিবর্তে যে হি ব্যবহার করলাম, এই হিটাকে বলা হচ্ছে প্রোনাউন। রনি একজন পুরুষ ছেলে, এর পরিবর্তে হি ব্যবহার করব। আর রনি না বলে যদি এখানে অন্য কোনো নাম বলতাম, রীতা
বা অন্য কিছু বলতাম তখন সি ব্যবহার করতাম। অর্থাৎ কারো নামের পরিবর্তে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই, দেখেন এই জায়গাটা নামের পরিবর্তে বসাই, তাকে আমরা কি বলবো? তাকে প্রোনাউন বলবো। প্রোনাউন, নাউন শব্দের অর্থ নাম, আর প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। নাউন শব্দের অর্থ নাম, প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। এটুক কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ বলেন। সর্বনাম ওই যে সকল নামের পরিবর্তে যেটা বসে তাকে সর্বনাম বলে। মানে সকল মানুষের নামের পরিবর্তে যেটা বসে তাকে সর্বনাম বলে। নাউন মানে হচ্ছে নাম। নাউনের সংজ্ঞা। হুম। এখানে উই যখন উই প্লুরাল হলে, প্লুরাল হলে উই বসাবো। যদি বারবার বলি আমরা ভালো ছেলে, আমরা ভালো ফুটবল খেলি, আমরা নিয়মিত স্কুলে যাই, আমরা ভাত খাই, আমরা না বলে এখানে আমরা ই তার প্রোনাম হিসাবে এখন উই ব্যবহার করব। উই, উই মানে হচ্ছে আমরা, ইংলিশে যেটাকে বলা হচ্ছে প্লুরাল হলে উই ব্যবহার করব কারণ নামের পরিবর্তে। যদি বলা হয় যে রামেরা পাঁচ ভাই, তারা ভালো স্কুলে যায়, তারা ভালো, এখানে উই ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা আমরা দেখবো বিস্তারিত। করিম ইজ এ গুড বয়, এখানে করিম একটি নাউন। হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। করিম না বলে দ্বিতীয় বাক্যে হি বলেছি। এই হি হচ্ছে প্রোনাউন। এই নামের পরিবর্তে একটা চিহ্ন বসিয়েছি, চিহ্নটা হচ্ছে হি। এটাকে বলা হচ্ছে প্রোনাউন। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, আমাদের ছেলে মেয়েদের আমাদের টেক কেয়ার করা উচিত। এখানে দেখেন উই বসিয়েছি। এখানে অনেকগুলো ব্যক্তির নাম না বলে উই বসিয়েছি, উইটা হচ্ছে এখানে প্রোনাউন। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম করিম হিসাবে ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসাবে হি ব্যবহার করব। কি ব্যবহার করব? হি ব্যবহার করব। তেমনি বিভিন্ন ধরনের নাউনের জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। দেখেন এই যে কি বলছে জায়গাটা, বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার এবং নাম্বার। গত ক্লাসে আমি আপনাদের নাম্বার জেন্ডার কেস পড়িয়েছিলাম। দেখছেন একটি কিন্তু আরেকটির সঙ্গে সিকলি, দেখছেন চেন, চেনেন সিকলি? অনেক সময় ঘরের গেটে দেওয়া হয় বা গাড়ি যেন চুরি না হয়, গাড়িতে সিকলি ব্যবহার করি, চেইন যেটাকে বলে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেইন সিস্টেম। নাম্বার জেন্ডার না বুঝলে আপনি প্রোনাউন বুঝবেন না। প্রোনাউন কেন কাজে লাগে? প্রোনাউন শিখতেছি কিন্তু নাম্বার জেন্ডার এসে যাচ্ছে কিভাবে, দেখেন এই যে বলছে তেমনি বিভিন্ন ধরনের নাউনের জেন্ডার এবং নাম্বার অনুযায়ী পার্সন বসাতে হয়। এই কথাটা বাংলা কি দাঁড়ায়? এখানে এই যে বলেছি করিম ইজ এ গুড বয়, এখানে করিম কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। জেন্ডার কি? ম্যাসকুলিন না ফেমিলিন? মনে আছে গত ক্লাসে পড়িয়েছিলাম ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার, মনে আছে কারো? হ্যাঁ, ম্যাসকুলিন জেন্ডার। আর ফেমিনিন মানে কি? স্ত্রীবাচক। ম্যাসকুলিন পুরুষ। হ্যাঁ, এই দেখেন তাহলে আমরা পড়তেছি আজকে পার্টস অফ স্পিচ এর ভিতরে প্রোনাউন, এখানে কাজে লাগতেছে নাম্বার জেন্ডার। এই জন্য এই প্রাইমারি লেভেলের জিনিসগুলো আগে না পড়ালে এগুলো কেউ বোঝে না। তো ওইগুলো আমি পড়িয়ে এসেছি। ধাপে ধাপে এখানে আপনারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের নিয়ে যাব। শুধু আপনার আমার সঙ্গে একটু লেগে থাকবেন। তো দেখেন এখানে নাম্বার এবং জেন্ডার অনুসারে এই পার্সনটা চেঞ্জ হয়। এই যে করিম একজন পুরুষ ছেলে, এর পরিবর্তে হি বসেছে। এখানে যদি কোনো মহিলার নাম আসতো এখানে সি আসতো। তো এটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের পরে থাকবে অ্যাজেকটিভ। অ্যাজেকটিভ অর্থ বিশেষণ। বিশেষণ মানে কি? যেমন কোনো মানুষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইগুলা বুঝাবে। কিসের মাধ্যমে? অ্যাজেকটিভের মাধ্যমে। যদি বলা হয়, এখানে দেখেন নাইমা ইজ আ বিউটিফুল গার্ল, এই যে নাইমা একজন ভালো বালিকা। এখানে বিউটিফুল দ্বারা কি বুঝাচ্ছে? গার্লটা লেখা হয়নি, এখানে বোঝাতে হবে নাইমা ইজ এ বিউটিফুল গার্ল, নাইমা একটি ভালো বালিকা, সুন্দরী মেয়ে। তো এখানে বিউটিফুল মানে কি? নাইমার গুণ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? গুণ। একটু ভালো করে শিখবেন এই বিষয়গুলো। পার্টস অফ স্পিচটা যদি একবার মনে মনে ভালোভাবে বুঝে যেতে পারেন, পার্টস অফ স্পিচ এবং টেন্স, দেখবেন আপনাদের প্রথম ক্লাসটা আমি করেছিলাম যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের সাতটা বিষয় কাজে লাগে। সাতটি বিষয়। ওখানে নাম্বার, সরি, টেন্স ছিল, ভার্ব ছিল, প্যাসিভ ভয়েস ছিল, মডাল সেমি মডাল ছিল। তো এই বিষয়গুলো পার্টস অফ স্পিচ কিন্তু পার্টস অফ স্পিচ এবং টেন্স নির্বাচন, টোটাল সব কয় প্রকারের টেন্স, এই দুইটা জিনিস একটু শেখেন। সব জিনিস আমি নিংড়িয়ে একেবারে জাস্ট মাত্র দুইটা কথা বললাম, পার্টস অফ স্পিচ আর টেন্স। খুব ভালো করে শেখেন। দেখবেন আপনাদের যেখানে যেখানে যার যে সমস্যা, অনেকাংশে সেই সমস্যাগুলো সলভ হয়ে গেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? একটু উত্তর দিবেন। এখানে আমি বললাম যে আমি ভাত খেতে থাকবো, এটা আমি বলার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ড না মানে মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের ভিতরে আপনাকে ধরে নিতে হবে স্যার কি বলেছে। আমি ভাত খেতে থাকবো। এটা কোন টেন্স? এটা ফিউচার টেন্স। ফিউচার কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস? ওই যে বলছে যে তে থাকবো, তে থাকবেন, এগুলা থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আমি ভাত খেতে থাকবো, তার মানে কি? ফিউচারের একটা চলমান ভাব বোঝাচ্ছে। ফিউচারে একটি চলমান ভাব বোঝাচ্ছে। আমি ভাত খেতে থাকবো ভবিষ্যতে, মনে করেন একটু পরে বা আগামীকাল সকালে। তো
তো এই যে টেন্সটা সঙ্গে সঙ্গে যদি আপনি ব্রেনে নিয়ে আসতে পারেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্রেনে আপনি আনলেন যে আমি ভাত খেতে থাকবো, এটা কোন টেন্স আপনি বুঝলেন? আপনি বুঝলেন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আপনাকে মনে আনতে হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, ব্যাস হয়ে গেল। তাহলে আগে আপনাকে টেন্সটা ধরতে হবে, আর তারপরে গঠন প্রণালী তো আপনার অবশ্যই জানাই থাকা লাগবে। তাহলে টেন্স শিখতে হবে আর পার্টস অফ স্পিচ, সবকিছু বাদ দিয়ে দুইটা জিনিস একটু ভালোভাবে কভার করি আমরা, দেখবেন আমাদের অনেক মানে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আর এইটা যখন পারবেন, তখন আপনি স্পোকেন ইংলিশ বলেন, আপনি রিটেন সাইড বলেন, আপনি রিডিং সাইড বলেন, সব জায়গায় আপনি পাকাপোক্ত হয়ে যাবেন। আর গ্রামারের এই বেসিক জিনিসগুলো না শিখলে কখনো ওই আজকে এখান থেকে একটু ওখান থেকে একটু অল্প কিছু রুল শিখলাম, ওইটা দিয়ে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেষ নামানো যায় না, শুধু শিখেই যেতে হয়। এবং আপনি নিজেও একটু মানে অশান্তিতে ভুগবেন, আত্মতৃপ্তি পাবেন না যে আমি এত কিছু জানি কিন্তু শিখতে পারছি না। তো আমি কি বললাম, প্রথমে টেন্স, টেন্স মানে কিন্তু ভার্ব, ওই যে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। আমি ভাত খেতে থাকবো, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, এটা আমাকে ধরতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন, অর্থাৎ এখানে আমাদের সর্বদা মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে যে টেন্স অর্থাৎ ভার্বের পরিবর্তন। আমি ওই যে তিনটা কথা বলে বুঝিয়েছিলাম না ক্লাসে, যে আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইবো। আমি এখানে আমি এবং ভাত, এই যে দুইটা বিষয় আমি কিন্তু পরিবর্তন করিনি, এই যে বাংলা দুইটা শব্দ আমি পরিবর্তন করিনি। আমি শব্দ এবং ভাত শব্দ আমি পরিবর্তন করেছি শুধু ভার্ব বা ক্রিয়া। এক জায়গায় বলেছি ভাত খাই, এক জায়গায় বলেছি ভাত খেয়েছিলাম, আর এক জায়গায় বলেছি আমি ভাত খাইবো। এখানে খাওয়া নামক যে ক্রিয়া, ইট, এই ইটটাকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা যখন আপনি করতে পারবেন, তখন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে সহজ হয়ে যাবে। বাংলা ভাষা বলেন, ইংরেজি ইংরেজি ভাষা বলেন, শুধু ভার্বটা পরিবর্তন করতে হবে। তো যাক, এখানে কি বলছে, নাইমা ইজ আ বিউটিফুল গার্ল, হি হ্যাজ থ্রি রেড পেন্স, দেখেন তার তিনটি লাল কলম আছে। এখানে এই থ্রি দ্বারা কিন্তু একটা ইয়ে বোঝাচ্ছে, সংখ্যা। তার কয়টি লাল কলম আছে? তিনটি। তো আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞায় পড়েছি যে এই যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। কিসের? নাউন বা প্রোনাউনের। তার কাছে কয়টি কলম আছে? তিনটি কলম, একটা সংখ্যা বোঝাচ্ছে। যদি বলা হয় আমার কাছে 10, হ্যাঁ, রেড মানে লাল, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। কেন জানেন? হ্যাঁ, এখানে আবার অ্যাডজেক্টিভের প্রকার আছে, এটার ভিতরে যখন যাব তখন বুঝবেন। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ ম্যানার, অ্যাডজেক্টিভ অফ নিউমেরিক্যাল, অনেকগুলা ভাগ আছে। তো এখানে কিন্তু রেডটা এক প্রকার আমরা আবার নাউনও ধরতে পারি। লাল কি একটা জিনিসের, একটা রঙের নাম না? এটা কিন্তু এখানে নাউন ধরবো। আর এখানে থ্রিটাকে আমরা অ্যাডজেক্টিভ, কারণ ওই যে কয়টি কলম আছে, একটা পরিমাণ বোঝাচ্ছে, তিনটি একটা সংখ্যা বোঝাচ্ছে। আমরা যদি বলি আমার কাছে 10,000 টাকা আছে, 10,000-এর নিচে দাগ, এটা কোন ইয়ে লিখবেন? ওই কারক নির্বাচন করার মতো দেখবেন। এই 10,000-এর নিচে যদি দাগ দেওয়া থাকে, 10,000টা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ, কারণ আমার টাকার পরিমাণ বোঝাচ্ছে কত টাকা আছে, 10,000। তারপর দেখেন, সাপি ইজ আ গুড বয়, বা সাপি করে এখানে, তো সাপি এখানে কিন্তু নাউন, এই সরি, সাপি ইজ, সাপি এখানে কি বাক্যটা লেখেনি, তো এটাকে সাপি এখানে নাউন। কিন্তু অ্যাডজেক্টিভ কোথায় হবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যদি বলা হয় লোকটি অসুস্থ, দা ম্যান ইজ ইল, দা ম্যান ইজ ইল, এখানে CHE, দা, MAN, দা ম্যান, IS, ইজ ইল, ILL, দা ম্যান ইজ ইল, অর্থাৎ লোকটি অসুস্থ। এখানে ইল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, কারণ ওই লোকটার একটা অবস্থা বোঝাচ্ছে, সে কেমন অবস্থায় আছে ইদানিং, অসুস্থ অবস্থা। ঠিক আছে। এইবার দেখেন আমরা আসবো অ্যাডজেক্টিভের পরে আছে সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস, ভার্ব বা ক্রিয়া। ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ আ সেন্টেন্স, ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যের হার্ট বিট বলা হয় ভার্ব। হার্ট বিট অর্থাৎ আমাদের ভিতরে আমরা রুহু বা আত্মা বলি না, এখানে একটা বাক্যের ভার্ব বা ক্রিয়াটাও কিন্তু তাই। অর্থাৎ মানুষের রুহু বেরিয়ে গেলে সে কিন্তু মারা যায়, তাকে আমরা মৃত বলে গণ্য করি, এখানেও কিন্তু তাই।
আমি বলেছিলাম সাবজেক্ট ছাড়া বাক্য হইতে পারে, অবজেক্ট ছাড়া হতে পারে, বাট ইউ কান্ট মেক আ সিঙ্গেল সেন্টেন্স উইদাউট এনি ভার্ব। কোনো ভার্ব ছাড়া আপনি বাক্য তৈরি করতে পারবেন না। পৃথিবীতে কোনো বাক্য নেই যে বাক্যের ভার্ব নেই। অর্থাৎ আমাদের এই যে হার্টবিট, এটা হচ্ছে ভার্বের সমতুল্য। যে শব্দ দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে ভার্ব বলে। তাকে কি বলে? ভার্ব বলে। গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ, এটসেট্রা। এখানে প্রত্যেকটা দ্বারা আমি যে কথা বলছি এটাও কিন্তু ভার্ব। খুব আরামের একটা বিষয়, আমরা যখন ঘুম পড়ি, ঘুমে তো কোনো কষ্ট হয় না। ভার্ব মানে তো কাজ করা বোঝায়, ঘুম তো কোনো কাজ করা না, কিন্তু ওটাও একটা ভার্ব। কারণ ঘুম পড়া, আমি ঘুম পড়ি, তার মানে কি ওটাও কিন্তু একটা ভার্ব। ঘুম পড়া আরামের জিনিস, কিন্তু ওটা ভার্ব হবে। তো এখানে ভার্ব কি, এই ভার্বের সংজ্ঞাটা কি, ভার্বটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। উই প্লে ক্রিকেট, এটা একটু দেখেন। উই প্লে ক্রিকেট, এটার অর্থ কি? আমরা ক্রিকেট খেলি, তাই না? আমরা ক্রিকেট খেলি, এখানে ভার্ব কোনটি? প্লে। এখানে ভার্ব কোনটি? প্লে। তো এই ভার্বের প্রকারভেদ আছে, আমরা সেটা একটু দেখবো। এরপর আছে দেখেন অ্যাডভার্ব বা ক্রিয়া। অ্যাডভার্ব বা অ্যাডভার্ব, সরি, ক্রিয়া বিশেষণ। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, আর অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কিভাবে হয়? যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে, দেখেন এই যে অ্যাডভার্বের সংজ্ঞাটা একটু ভালো করে দেখেন। Just wait a minute. তো এখানে আমি কি বললাম? এখানে বলেছি যে adverb, ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণটা কিভাবে কাজ করছে? ক্রিয়া বিশেষণটা হচ্ছে যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। মডিফাই মানে কি? ওই বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে। যেমন উদাহরণ দেখেন, হি আস্কড মাই নেম জেন্টলি। পরের বাক্যটা কি? হি ওয়াকস স্লোলি। দেখেন এই যে শি ওয়াকস স্লোলি, সে খুব ধীরে হাঁটে। একটি মেয়ে হাঁটে, সে কিভাবে হাঁটে? তার হাঁটাটাকে কিন্তু এখানে এক্সপ্রেস করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে। মেয়েটি কিভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। তাতে কি বুঝাচ্ছে? এই হাঁটাটাকে কিন্তু মডিফাই করে একটু বেশি বাড়িয়ে বলা হচ্ছে। মেয়েটি 8-10টা মেয়ের চেয়ে ধীরে ধীরে হাঁটে। ওই যে হাঁটা যে ভার্ব, ওই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই সোলোলি শব্দটি। এই সোলোলিকে বলা হয় অ্যাডভার্ব। সংজ্ঞাটা কি বলছে? যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু নতুন অ্যাড করে, সেই শব্দগুলাকে অ্যাডভার্ব বলে। সংজ্ঞাটা কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ। এখানে বলবেন, এখানে আমরা সবাই নিজেরা লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়, তিনটা জায়গায় লজ্জা করবেন না। এক হচ্ছে অপরের বাড়ি, আত্মীয় বাড়িতে গিয়েছেন, আপনি খেতে বসেছেন, খাওয়ার টেবিলে লজ্জা করে বলবেন না দেওয়ার আগে যে না 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 না, আর লাগবে না, এটা বলা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডক্টরের কাছে গিয়ে রোগের বর্ণনা করার সময় আপনি কখনো গোপন করবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে শিক্ষকের কাছে পড়া বুঝে নেওয়ার সময় কখনো গোপন করা যাবে না, লজ্জা করা যাবে না। আজকে থেকে তিনটা জায়গা খুব ভালো করে মনে রাখবেন। জীবনে তিনটি জায়গায় লজ্জা করলে নিজের লস, নিজের লস, নিজের লস। এটা আমিও করে দেখেছি। ছোটবেলায় আমি অঙ্ক পারতাম না, টিচারের কাছে বেজে গিয়ে সবাই স্যার বলতো বুঝেছো, সবাই ঘাড় নাড়াতো বুঝেছে, আমিও বলতাম বুঝেছি। এই করে করে আমার এসএসসি তে অঙ্কে অনেক কমে গিয়েছিল। তো এটা কিন্তু আমি নিজেকে যে পরীক্ষিত সত্য বুঝলাম, যে তিন জায়গায় লজ্জা করবে না, টিচারের কাছে কখনোই লজ্জা করা যাবে না। দেখেন এখানে কি বলছি? অ্যাডভার্ব, যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ, যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা বিশেষ কোনো কিছু অ্যাড করে বা যোগ করে, সেই সকল শব্দগুলাকে অ্যাডভার্ব বলে। দেখেন এখানে একটি ভার্ব আছে, দেখেন এইটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে শি ওয়াকস স্লোলি। এখানে অক কি? অক মানে হাঁটা, এটা একটা ভার্ব। তো এই ভার্বকে একটু বিশেষ তথ্য দিয়েছে এই শব্দটি স্লোলি। সে হাঁটে, কেমন ভাবে হাঁটে? একটু ধীরে ধীরে হাঁটে। তো অ্যাডভার্ব এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অথবা অ্যাডভার্ব কখনো কখনো ওই অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। যেমন এখানে দেখেন, হি, WALKS, হি ওয়াক্স ভেরি স্লোলি। VERY, ভেরি স্লোলি, SLOWLY। দেখেন এখানে দুইটা অ্যাডভার্ব আছে। হি ওয়াক্স, সে হাঁটে, কেমন করে হাঁটে? খুব ধীরে। এই ভেরি একটি অ্যাডভার্ব, স্লোলি একটি অ্যাডভার্ব। অর্থাৎ এই হাঁটাটাকে একটু বেশি বাড়িয়ে বা একটু বেশি কমিয়ে বা এই ভার্বটাকে খোঁচা মেরে যেটা কথা বলে সেইটাকে অ্যাডভার্ব বলে। বুঝতে পারছেন এবার?
অ্যাডভার্বের সংজ্ঞাটা একটু দেখেন, যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, সোলোলি, ওয়েল, কেয়ারফুলি, এটসেট্রা। এই যে ভেরি এখানে লিখেছি, ভেরি। তো এইটা গেল হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। মানে ক্রিয়া সংজ্ঞার ভিতরে, সংজ্ঞাটা একটু ভালো করে বোঝেন ধীরে ধীরে। ক্রিয়া বিশেষণ, বিশেষণ মানে দোষ গুণযুক্ত শব্দ। অর্থাৎ ওই ক্রিয়াকে দোষ দিবে বা ক্রিয়ার গুণ বলবে যে শব্দগুলো, দোষ গুণ এইগুলা বলবে যে শব্দগুলোর মাধ্যমে, সেই শব্দগুলোকে add। শি বট আ ভেরি লং ড্রেস। সে একটা খুব লম্বা ড্রেস কিনেছিল। কেমন ড্রেস কিনেছিল? খুব লম্বা। এই দেখেন, ভেরি লং, এই দুটাই কিন্তু অ্যাডভার্ব। কেমন ড্রেস কিনেছিল? ভেরি লং, ভেরি লং ড্রেস। তো এইটা কিন্তু অ্যাডভার্ব। এবার দেখেন অ্যাডভার্বের পর আমরা শিখবো প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা কেমন জানেন? এটা হচ্ছে একটা বাক্যের অলংকার। একটা মানুষকে সুন্দর করে গোসল করিয়ে, মাথায় শ্যাম্পু দিয়ে, গায়ে সাবান লাগিয়ে, তারপরে যদি ভালো ড্রেস পরিয়ে দেওয়া হয়, তার যদি মেয়ে মানুষ হয় তাকে কানের রিং পরিয়ে দেওয়া হয়, নাকের নোলক, হাতে চুড়ি, আরো অনেক ভালো ভালো গলায় মালা, এগুলো দিয়ে দিলে, চুলে খোপা লাগিয়ে দিলে যেমন ভালো দেখা যায়, ভালো পছন্দ হয় তাকে দেখে, এখানে প্রেপোজিশনও কিন্তু তাই। এটা বলা হচ্ছে একটা বাক্যের অলংকার। যেমন এখানে দেখেন, একটা লিখলাম দা বুক ইজ অন দা টেবিল। দা বুক ইজ অন দা টেবিল, আমি যদি এইভাবে বলি দা বুক ইজ দা টেবিল, এটা কিন্তু কোনো বাক্য হয় না। কিন্তু দা বুক ইজ অন দা টেবিল, এই ওয়ানটা ব্যবহার করে দিলেই একটা কালো মেয়েও কিন্তু সুন্দর দেখা যায় যদি সে ভালোভাবে সাজে। এখানেও কিন্তু ঠিক ভালো করে সাজিয়ে দিলাম এই অন শব্দটা ব্যবহার করে। দা বুক ইজ অন দা টেবিল, দা বুক ইজ অন দা টেবিল। রহিম ইজ হাইডিং বাহাইন্ড দ্য ট্রি। রহিম গাছের পিছনে পলাচ্ছিল, লুকিয়ে পড়ছিল। অর্থাৎ এই যে বাহাইন্ড বা বিহাইন্ড যেটাকে বলে, এটা কিন্তু এখানে প্রেপোজিশন। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, এটসেট্রা। তো এখানে কি বললাম? বাংলায় পিরি শব্দের অর্থ পূর্বে। এখানে দেখেন এই যে দা টেবিল, এর পূর্বে কি বসেছে? ওয়ান বসেছে। বাংলায় পিরি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো ইত্যাদি। অর্থাৎ এখানে কিন্তু ওই সেই সুন্দর ভাবে, সুন্দর দেখা যাবে একটা লোককে যখন আমি ভালো ড্রেস পরিয়ে, ভালো অর্নামেন্ট দিয়ে সাজিয়ে দিব। এখানে প্রেপোজিশন, পদান্বয়ী অব্যয় কিন্তু একই ভূমিকা পালন করে। বাংলাতে পদ 5 প্রকার, ইংরেজিতে 8 প্রকার হয়ে গেল, কারণ বাংলার ওই যে অব্যয়, অব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। অব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। সেই 3টি ভাগ কি কি দেখেন? একটি হচ্ছে পদান্বয়ী অব্যয়, একটি হচ্ছে সংযোজক অব্যয়, একটি হচ্ছে আবেগসূচক অব্যয়। অব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে: পদান্বয়ী অব্যয়, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়। প্রেপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এই যে 3টা ভাগে ভাগ করা হলো, এই 3টা ভাগ আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। প্রেপোজিশন কেমন? বলা হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। দা বুক ইজ অন দা টেবিল, এখানে এই অন শব্দটি, এটা কিন্তু বাক্যের দা টেবিল, দা বুক এইগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। কি করেছে? সম্পর্ক স্থাপন করেছে। এখানে এই অনটাকে বলা হচ্ছে প্রেপোজিশন। পদান্বয়ী অব্যয়, অন্বয় মানে সম্পর্ক, অর্থাৎ পদের অন্যান্য ওয়ার্ড বা শব্দের সঙ্গে যে লোকটি সম্পর্ক ঘটিয়ে দিবে, ওইটাকে প্রেপোজিশন বলবে। এই 3টা প্রায় একই জিনিস, তবে প্রেপোজিশন আর কনজাংশন প্রায় এক, ইন্টারজেকশন একটু আলাদা। এই প্রেপোজিশনের সঙ্গে সঙ্গে কনজাংশনটি দেখেন। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। যে সকল ওয়ার্ড, একাধিক শব্দ, বাক্য, যে সকল ওয়ার্ড, একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে, তাদেরকে কনজাংশন বলে। যেমন দেখেন, বাংলাদেশের উত্তর অংশ এবং দক্ষিণ অংশের মাঝে একটা বড় পার্থক্য ছিল পদ্মা সেতু, পদ্মা নদী। এটা লঞ্চ বা ফেরি পার হতে হতো। আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ ঢাকায় যেতাম ওই লঞ্চ পার হয়ে। কিন্তু যখন পদ্মা সেতু তৈরি করে দেওয়া হলো, তখন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটি সুসম্পর্ক তৈরি হয়ে করে দিল ওই পদ্মা সেতু। এখানে পদ্মা সেতুকে বলা হচ্ছে কনজাংশন। যে ওয়ার্ড, একাধিক শব্দ কিংবা বাক্য
কিংবা ক্লজ কে সংযুক্ত করে। ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ। যেমন দেখেন, সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। সাইফ এবং সৌরভ ভালো বন্ধু। এখানে আমি যদি এইভাবে বলতাম সাইফ সৌরভ আর গুড ফ্রেন্ডস, এটার অর্থ ভালো হয় না। সাইফ সৌরভ হয় ভালো বন্ধু, কিন্তু এখানে বললাম সাইফ এবং সৌরভ ভালো বন্ধু। এই এবং নামক যে শব্দটি, এই অ্যান্ড নামক যে শব্দটি, এটা দুই বন্ধুর ভিতরে একটা সম্পর্ক তো করে করে দিচ্ছে, পদ্মা সেতুর মতো। এই জন্য এই অ্যান্ডটাকে বলা হচ্ছে কনজাংশন। এতটুকু কি বুঝতে পারছেন? এই কনজাংশন দেখবেন একটা বাক্য, আরো কিছুদিন ক্লাস করেন যখন আপনাদেরকে আমি বাক্য দিব, আইডেন্টিফাই করেন যে এই বাক্যের ভিতরে কোন শব্দটি কোন পার্টস অফ স্পিচ, এটা যখন আপনারা বুঝতে পারবেন, খুঁজে বের করতে পারবেন একটা বাক্যে মনে করেন 9টি ওয়ার্ড আছে, ওই 9টি ওয়ার্ডকেই আপনাকে বলতে হবে স্যার এটা নাউন, স্যার এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ। এটা যখন বলা শিখে যাবেন, ইংরেজি শিখে যাবেন। তো এখানে কি বলছে, আকাশ ইজ আ বয়, এই বাক্যটা একটু দেখেন। এখানে কি লিখলাম, আকাশ ইজ আ বয় বাট মৌ ইজ এ গার্ল। আকাশ একজন বালক কিন্তু মৌ একজন বালিকা। এখানে এই যে বাট শব্দটি ব্যবহার করা হয়েছে না, বাট মানে হচ্ছে কিন্তু, এই বাটটাকে বলা হচ্ছে কনজাংশন। আকাশ এবং মৌকে সংযুক্ত করে দিয়েছে। আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল। শি গেভ মি দা, না এখানে হ্যাঁ কমাটা দেওয়া হবে না, এখানে কমাটা হয়তো বশত এটা মিস প্রিন্ট মানে লেখার সময় ইয়ে হয়ে গেছে। তো এখানে কি বলছে, আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল। এটা কিন্তু বাট এখানে কনজাংশন, পদ্মা সেতুর ভূমিকা অবতীর্ণ হয়েছে। তো এটা হচ্ছে কনজাংশনের সংজ্ঞা। কি হবে, যেসব ওয়ার্ড একাধিক শব্দ বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, বাট, ইয়েট, ফর, নর ইত্যাদি। এবার আসবো আমরা ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়। যেমন হুররে, হেলাস, ওহ, ব্রেভো, আস, আহ, এটসেট্রা। যেমন আমরা যদি বলি দেখেন, হুররে উই হ্যাভ ওন দা গেম। মনে করেন আমরা ছোটবেলায় যখন আমাদের উপজেলা লেভেলে বর্ষাকালে ফুটবল খেলা হতো, তো আমরা ওই বিভিন্ন স্কুলের সঙ্গে খেলা পড়তো, যখন জিতে যেতাম, রেফারি যখন বাঁশি দিত, তখন আমরা মাঠের ভিতরে চলে যেয়ে উল্লাস করতাম, বলতাম যে হুররে উই হ্যাভ ওন দা গেম। হুররে উই হ্যাভ ওন দা গেম, এই হুররে শব্দটি লেখার পরে দেখেন একটি এখানে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে। এই যে ইন্টারজেকশন না, এখানে কিন্তু একটি চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে বিরাম চিহ্ন, এটাকে বলা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, ইংলিশে বলা হয় নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন, এই হুররে, হেলাস, আর ফাদার ইজ ডেড। হঠাৎ আপনাকে একজন ফোন করে বললো যে আপনার এক বান্ধবীর বাবা মারা গেছে, এলাস আর ফাদার ইজ ডেড, হায় তার পিতা মারা গেছে। এই যে এলাস শব্দটি, এটাকে বলা হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ হঠাৎ করে মনের আবেগ, সুখ, দুঃখ, অনুভূতি পরিবর্তন প্রকাশ করে যে সকল শব্দের মাধ্যমে, এগুলাকে ইন্টারজেকশন বলে। এগুলাকে কি বলে বলেন তো, ইন্টারজেকশন। তো এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, কত সহজে বুঝাই দিলাম। এখন আমরা এদের ভিতরে প্রকারভেদ আছে। আমার যে দাদা বা আমার যে ঠাকুর দাদা, ওনার ছেলে ছিলেন 2টা, সেখান থেকে আমার বাবার ছেলে আমি আসছি, আমার থেকে আমার ছেলে মেয়ে হবে, এইভাবে ডালপালা শাখা প্রশাখা গজাতে থাকবে। নাউনকে দেখে এসেছি 5 ভাই, প্রোনাউন কিন্তু আবার 8 ভাই, অ্যাডজেক্টিভ আবার 6 ভাই। এইভাবে আমরা কিন্তু প্রেপোজিশন আবার 8। এই যে ভাইগুলা, এদের নাম আমরা ডিটেলস এক এক ক্লাসে দেখব। বলেন। তো দেখেন, এখানে আমরা পার্টস অফ স্পিচ শিখলাম। এই পার্টস অফ স্পিচের ধারাবাহিকতায় আমরা আজকে দেখবো প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন। প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন, আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। এটা একটু পড়েন তো একজন, এটা কে পড়বেন, একটু পড়েন, নূপুর ভট্টাচার্য আপনি পড়েন। এই যে বাংলাটা দেখে দেখে পড়েন, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন।
ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। অর্থাৎ এখানে আমরা জানলাম বলছে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কিসের পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপজিশন বলে। হি গোস টু স্কুল, এখানে যে স্কুলের আগে একটা প্রিপজিশন বসেছে টু। স্কুলের আগে কি প্রিপজিশন বসেছে? টু। দেখেন, হি গোস টু স্কুল, সে স্কুলের দিকে যায়, স্কুলে যায়। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, ভাত খেয়ে বাঁচি। আই কাম ফ্রম ইউকে, আমি ইউকে থেকে আসি বা আমি ইউকে থেকে। তো এই যে ফ্রম, অন, টু, এইগুলাকে বলা হচ্ছে প্রেপোজিশন। এবং এইগুলো কিসের পূর্বে বসেছে? এই যে টুর পরে স্কুল, স্কুলটা নাউন, অনের পরে রাইস আছে, রাইসটা হচ্ছে নাউন। তাই বলা হচ্ছে যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। এখানে এই টু দ্বারা এই গোজ, হি, স্কুল প্রত্যেকটার সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপিত হয়েছে। কি হয়েছে? সম্পর্ক স্থাপিত হয়েছে। এই সম্পর্ক যে স্থাপন করে দিল, ওই যে টু শব্দ, অন শব্দ, ফ্রম শব্দ, এইগুলাকে বলা হচ্ছে প্রেপোজিশন। এবং এখানে বলা হয়েছে প্রেপোজিশন একটা বাক্যের অলংকার। কি করা বলা হয়েছে? প্রেপোজিশন একটা বাক্যের অলংকার। এই দেখেন, এই যে শব্দটা অলংকার মানুষের কি করে? সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমি গলায় স্বর্ণের একটি মালা পরলাম, আমি হাতে একটি আংটি পরলাম, আমার সৌন্দর্য অনেক গুণে, একটি ভ্যাসলেট পরলাম, সৌন্দর্য বেড়ে যাবে। প্রিপজিশনও ঠিক তাই করে। উপরে সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, অর তিনটি স্কুল, ইউকে, রাইস এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং টু, ফ্রম এবং অন, এই তিনটি হচ্ছে এখানে প্রেপজিশন। এইবার দেখেন প্রেপজিশন ডিকশনারি, এটা একটু মিতা আপ্রোচ আপনি পড়েন। টু নির্দিষ্ট কোনো দিকে বোঝাতে টু বসে, পড়েন এইগুলো। ধন্যবাদ। দেখেন এখানে তাহলে কি বললাম, অ্যাক্রস হচ্ছে অতিক্রম, আড়াআড়ি ভাবে যখন চলে যেতে হয়, প্রত্যেকটার ব্যবহার আমরা একটু পরেই দেখব। আফটার শব্দের অর্থ পরে, বিফোর শব্দের অর্থ আগে। অন স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে অন। যেমন ওই যে বলেছিলাম দা বুক ইজ অন দা টেবিল, মনে আছে আপনাদের? বইটি টেবিলের উপর স্থির ভাবে লেগে আছে, এটাকে অন ব্যবহার করা হবে। অ্যাবভ কোথায় বসবে? স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে, স্থির বস্তু কিন্তু স্পর্শ না করে উপরে বোঝাতে। যেমন দা রুফ ইজ অ্যাবভ আওয়ার হেড, ছাদ আমাদের মাথার উপরে, এখানে অ্যাবভ ব্যবহার করব। স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ বসবে। ওভার চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে সমগ্র অর্থে ওভার বসবে। আন্ডার কোথায় বসবে? কোনো কিছুর নিচেই বোঝাতে, কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসবে। এই শব্দগুলা যদি মুখস্থ করেন, যখন আপনি ফ্রি হ্যান্ডে লিখবেন এসে, লেটার, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, এই আন্ডারের ব্যবহার করতে হবে, বিলো এর ব্যবহার করতে হবে, বিহাইন্ড এর ব্যবহার করতে হবে। তো এই ব্যবহার করতে গেলে প্রচুর পরিমাণে এগুলো মুখস্থ করতে হবে। বিয়ন্ড কোথায় বসে? নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সমর্থের বাহিরে বোঝাতে বিয়ন্ড বসে। ইনটু কোথায় বসে? প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া, দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। কি বসে? ইনটু বসে। উইথ কোথায় বসে? কোনো কিছুর সাথে বা কোনো কিছু বস্তু দ্বারা। এখানে আমি সামান্য একটু কথা বলে রাখি, এই যে বিষয়গুলো আমি পড়ে যাচ্ছি, এটাতে আমার কাজ হবে। আপনারা অনেকেই আছেন কর্মব্যস্ত, এখানে বিভিন্ন জবে আছেন, অনেক ব্যস্ত থাকতে হয়, তারপরও এই শীট গুলো একটু পড়বেন। আমার সঙ্গে আপনাকেও কষ্ট করতে হবে। আমি আপনাকে সাইকেল চালানো শিখাচ্ছি, প্যাডেল আপনাকে ঘোরাতে হবে। দেখবেন সাইকেল চালানো দ্রুত শিখে যাবেন। শুধু আমি শিখলে আমার কাজ হবে। তো এখানে এই শীট গুলা শিখাই দিচ্ছি। উদাহরণ আছে, প্রায় একটু পরেই আছে, শীটের পরে আসতেছে, এগুলো তো এমনি এখানে সংজ্ঞা দেওয়া, একটু পরেই পাবেন। এটা দিচ্ছি, ক্লাসটা নিয়ে নিয়ে নাকি কেমনে দিব, নেওয়ার পর পরই দিয়ে দিব। আর যদি কখনো কোনো শীট গ্যাপ পড়ে আমাকে স্মরণ করাই দিবেন। অনেক ছেলে মেয়ে সামলাতে হয়, অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে, অনেক স্টুডেন্ট সামলাতে হয়, কোনো কিছু একটু রাগ করবেন না, বুঝিয়ে বলবেন, একবার ফোন না দিলে আরো 10 বার দিবেন। একটু লিখে দিবেন হোয়াটসঅ্যাপে, লিখলে সবকিছু মনে থাকে। যদি কখনো কোনো দিন শীট দিতে ভুলে যাই, বলবেন যে স্যার অমুক শীটটা দেওয়া হয়নি, আমি দিয়ে দিব। অনেক আপনারা যেমন ব্যস্ত, তার থেকে 100 গুণ ব্যস্ত থাকতে হয় আমাদের। তো এটা হচ্ছে একটু মনে করাই দিবেন, আর ক্লাসের পরেই শীট এবং রেকর্ড পেয়ে যাবেন। তো এখানে কি বলা হচ্ছে?
উইথ কোনো কিছুর সাথে বা কোনো কিছু বস্তু দ্বারা, কোনো কিছুর সাথে বা কোনো বস্তু দ্বারা বোঝাতে উইথ বসে। বস্তু দ্বারা কেমন? সে লাঠি দ্বারা সাপটি মারলো। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক। এই যে লাঠির দ্বারা, এখানে উইথ মানে কিন্তু কোনো বস্তু দ্বারা। বাই কোথায় বসে? দিয়া দ্বারা কর্তৃক হলে বাই বসে। আমি অমুকের দ্বারা কাজটি করিয়ে নিলাম, আমি টাকার দ্বারা জিনিসটি ক্রয় করলাম, এখানে বাই বসবে। ডিউরিং কোথায় বসবে? কোনো সময় ধরে বা নির্দিষ্ট বস্তু মুহূর্ত বোঝাতে ডিউরিং বসবে। এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। তারপর উইদাউট কোথায় বসে দেখেন? ছাড়া বা ব্যতীত। ফ্রম কোথায় বসে? হইতে থেকে সে হলে ফ্রম বসে। আই কাম ফ্রম ইউকে, উপরে একটা বাক্য পড়েছি, এখানে ফ্রম মানে হইতে থেকে সে। অফ, ও এফ, অফ, এর বা কারো অধিক বোঝাতে, বয়স বা গুণ বোঝাতে অফ বসে। র এর অফ। যেমন যদি বলা হয় বরিশালের চাউল, দা রাইস বরিশাল। সিঙ্গাপুরের সোনা, দা গোল্ড অফ সিঙ্গাপুর। এগুলার ক্ষেত্রে অফ বসবে র বা এর। র বা এর। ইউজ অফ প্রেপোজিশন দেখেন, নিম্নে প্রেপোজিশনের 30টি ব্যবহার দেওয়া হলো। কেবল মিতা আফরোজ, আপনি যে প্রশ্নটা করেছেন এখানে সবটার উত্তর আছে। দেখেন অ্যাট কোথায় বসে, তারপর কি আছে, অন কোথায় বসে, তারপর দেখেন ইন কোথায় বসে। এমনি করে করে আমরা এখানে সব করতে পারবো। তো আমরা একটু প্রথমে দেখবো অ্যাট কোথায় বসে। ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। এগুলো না পড়াতে পড়াতে আমাদের মুখস্থ হয়ে গেছে, আপনাদেরও মুখস্থ হবে। প্রচুর পরিমাণে এই শীট গুলো পড়বেন। ছোট স্থান বা ছোট শহর বা ছোট জায়গা বোঝালে অ্যাট বসে। একটা লাইন 2-3 বার পড়বেন, আমাদের ব্রেনে প্রত্যেকের মাথায় একটা মেমোরি আছে। এখানে আনলিমিটেড জিবি, এখানে 10 জিবি 20 জিবি নয়, এখানে আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন। এখানে আমাদেরকে এগুলো পড়তে হবে। হি লিভস এট মিরপুর, ঢাকা শহরের ছোট্ট একটা জায়গা মিরপুর। কিন্তু যদি বলি সে ঢাকায় বাস করে, হি লিভস ইন ঢাকা, ঢাকা একটা বড় শহর। সে লন্ডনে বাস করে, হি লিভস ইন লন্ডন। সে নিউ ইয়র্কে বাস করে, হি লিভস ইন নিউ ইয়র্ক। ছোট জায়গা বা শহর বোঝালে, আমার বাসা খুলনার ডুমুরিয়া, তাহলে আই লিভ এট ডুমুরিয়া ইন খুলনা। খুলনা বড় জায়গা, ডুমুরিয়া ছোট জায়গা, তাহলে ছোট জায়গার পূর্বে এট, বড় জায়গার পূর্বে ইন। এতটুকু কি বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয় আমি ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করি এবার। এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে জানেন? হ্যাঁ বলেন। আচ্ছা, ওভারটা একটু দেখায় আসি। হ্যাঁ দেখেন, এই যে এখানে ওভার আছে। ওভার 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 অ্যাবভ। যেটা না বুঝবেন এইভাবে বলবেন নিচে। এই যে এখানে ওভার আছে দেখেন, চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে, সমগ্র অর্থে কর্তৃত্ব আরোপ বোঝাতে। তো কর্তৃত্ব এইটুকু বাদ দিয়ে আমি এইটুকু বোঝাই, চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে। যেমন চলমান বস্তু, মাথার উপরে কি সিলিং ফ্যান থাকে? এটা বলা যায় দ্য সিলিং ফ্যান ইজ ওভার আওয়ার হেড। দ্য সিলিং ফ্যান ইজ ওভার আওয়ার হেড। সিলিং ফ্যান আমাদের মাথার উপরে। সঙ্গে সঙ্গে অ্যাবোভেরটা একটু দেখেন, এর কেবলই উপরে। স্থির বস্তু স্পর্শ না করে উপরে। ছাদ আমাদের মাথার উপর স্থিরভাবে দাঁড়িয়ে আছে, এখানে বলবো দ্য রুফ ইজ ওভার অ্যাবোভ আওয়ার হেড। দ্য রুফ ইজ অ্যাবোভ আওয়ার হেড। কিন্তু যখন সিলিং ফ্যানকে বলবেন যে সিলিং ফ্যানটি আমাদের মাথার উপরে, দ্য সিলিং ফ্যান ইজ ওভার আওয়ার হেড। এখানে আপনি ওভার ব্যবহার করবেন সিলিং ফ্যানের ক্ষেত্রে। চলমান বস্তুটা চলমান আছে, ঘুরতেছে। অথবা এখানে এরোপ্লেন, বিমান, হেলিকপ্টার মাথার উপর দিয়ে চলমান, স্পর্শ না করে চলে যাচ্ছে। দ্য এরোপ্লেন, দ্য হেলিকপ্টার ইজ ওভার আওয়ার হেড। কিন্তু স্থির বস্তু এখানে ছাদ অথবা আকাশের কথা আপনি বলতে পারেন, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, অনেক উপরে। এটা স্থির দাঁড়িয়ে আছে। এখানে ছাদ আমাদের মাথা থেকে 2-4 হাত উপরে, স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখানে আপনি অ্যাবভ ব্যবহার করবেন। কিন্তু চলমান বা ঘূর্ণায়মান কোনো বস্তু হলে সেখানে ওভার ব্যবহার করবেন। এইভাবে প্রত্যেকটা জিনিস বুঝাই দিলে পারবেন ল্যাঙ্গুয়েজটা কভার করতে। দেখেন তো, হ্যাঁ সবকিছু আসতেছে এখানে, ধীরে ধীরে দেখেন, আমাকে সময় দেন, সব আছে এখানে। তো অ্যাটের ব্যবহার কি বললাম? ছোট স্থান, ছোট। এখানে দেখেন এই বিষয়গুলো প্রত্যেকটা যদি বুঝাই দিতে যায়, এখানে শীটটা অনেক বড়, নিচে দেখেন এই যে অনেক। এটা রাত 12টা পর্যন্ত পড়ালো শেষ হবে না। আমি মেইন মেইন গুলো পড়াই দিব, আপনারা বাদ বাকিগুলো বাসায় একটু কমপ্লিট করবেন। যেখানে না বুঝবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, বা পরবর্তী ক্লাসে আবার এটা আমাকে বলবেন, আমি কমপ্লিট করে দিব। স্যার এই এই জায়গায় বুঝিনি, আমি সেখানে হাত দিব। তো এখানে দেখেন কি বলছে, অ্যাটের ব্যবহারে কি? ছোট স্থান, ছোট শহরের পূর্বে অ্যাট, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। এটা আবার কেমন? আই গো টু স্কুল এট 9 AM, আমি 9টায় স্কুলে যাই, যে 9 AM এর এম এর আগে অ্যাট বসেছে।
এর পূর্বে কি বসেছে? অ্যাট বসেছে, তাই বলছে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। বাংলাটা ভালো করে মনে রাখবেন, অনির্দিষ্ট না। হি গোস টু ইউনিভার্সিটি, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। এবং একটা মানে ম্যাজিক্যাল ওয়ে কি জানেন এই ইংলিশটা ল্যাঙ্গুয়েজটা কভার করার জন্য? এই যে যে বাক্যগুলা বলছি না, এগুলো আপনি ডে টু ডে লাইফে ব্যবহার করবেন। আপনার বাসার পাশে বা আপনার ছেলে হয়তো ইউনিভার্সিটিতে যায়, তো বলবেন যে মাই সান গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। এই বাক্যগুলো যখন নিজের ব্যক্তিগত জীবনে ব্যবহার করবেন, তখন দেখবেন আপনার বেশি কাজে লাগছে, এটা আর ভুলে যাবেন না। ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর নয় শিখে রেখে দিলে ওইটা কিন্তু জং ধরে যায়, মরিচা পড়ে পড়ে। তো এখানে কি করতে হবে? এটা আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে হবে। দূরত্ব বোঝাতে অ্যাড বসে। দূরত্ব বোঝাতে কি বসে? অ্যাড। ঢাকা ইজ 200 কিলোমিটার ফ্রম হেয়ার। এখান থেকে ঢাকা 200 কিলোমিটার। তো এখানে ফ্রম ব্যবহার করব, এখানে অ্যাড ব্যবহার করব, ফ্রম হেয়ার, সরি এটা না, অ্যাট এর ব্যবহারটা। আরো একটা দেখি, সিলেট ইজ 100 কিলোমিটার ফ্রম হেয়ার। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার। অর্থাৎ দূরত্ব বোঝাতে অ্যাড বসে। দামের পূর্বে অ্যাড বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। অর্থাৎ আলু 50 টাকা পার কেজিতে বিক্রি, এখানে দামের পূর্বে অ্যাড বসেছে। অ্যাপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। 150 টাকা কেজি দরে আপেল বিক্রি, এই যে দাম 150 টাকা, এর পূর্বে অ্যাড বসেছে। বয়স বোঝাতে অ্যাট এর ব্যবহার করা হয়। হি পাস্ট এসএসসি অ্যাট 16। সে 16 বছর বয়সে এসএসসি পাস করেছিল, এই যে বয়স, ওই বয়সের পূর্বে অ্যাড বসবে। অ্যাট 16, অ্যাট 18। ইউজ অফ অন, অনের ব্যবহার দেখেন। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে কি বসে? অন বসে। যেটা অবজেক্টকে স্পর্শ করে, যেটা অবজেক্টকে স্পর্শ করে। কিপ দা মোবাইল অন দা টেবিল। কিপ দা মোবাইল অন দা টেবিল, এই যে স্পর্শ করে এখানে সংলগ্ন বোঝাতে দেখেন এই যে অন, টেবিলের সঙ্গে কিন্তু মোবাইলটা স্পর্শ আছে, এই স্পর্শ করে থাকলে অন বসে। বার দিন তারিখের পূর্বে অন বসে। বার দিন তারিখ কেমন? আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম শনিবারে। এই স্যাটারডের আগে ওয়ান বসেছে। তারিখের পূর্বে ওয়ান বসে কেমন? হি উইল কাম হেয়ার, হি উইল কাম হেয়ার অন 17th জুন। সে জুন মাসের 17 তারিখে এখানে আসবে। এই 17ই জুন এর আগে দেখেন অন বসেছে। তাহলে আমরা কি বুঝলাম? তারিখ বার দিন এর পূর্বে অন বসে। নদীর তীর বুঝাতে অন বসে। নদীর তীর বুঝাতে কি বসে? অন বসে। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে। খুলনা ইজ অন দা রূপসা। খুলনা রূপসা নদীর তীরে। নির্ভরতা বোঝাতে ওয়ান বসে। এই বাক্যটা প্রথমে বলেছিলাম, উই লিভ অন রাইস, এখানে লিভস হবে না, দেখেন লিভ হবে। উই কি হবে? উই লিভ অন রাইস। আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, ভাতের উপর। দা কাউ লিভস অন গ্রাস। গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। দা কাউ লিভস অন গ্রাস। গরু ঘাস খেয়ে। অর্থাৎ নির্ভরতা বোঝাচ্ছে। হি লিভস অন হিজ ফাদার। সে তার পিতার উপর নির্ভর করে বেঁচে থাকে। অর্থাৎ নির্ভরতা বোঝাতে অন বসে। ফ্লোরের সংখ্যা বোঝাতে ওয়ান বসে। ফ্লোর কেমন? দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর। দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর। ব্যাংকটি পঞ্চম তলায়। আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর। আমাদের ক্লাস হয় তৃতীয় তলায়। ইউজ অফ ইন, বড় স্থানের পূর্বে ইন বসে। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন ইউএসএ। অর্থাৎ এখানে বড় স্থানের পূর্বে ইন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাড বসে। বাংলাদেশ বড় হওয়ায় জায়গার পূর্বে ইন, এবং ছোট জায়গা হওয়ায় তার পূর্বে অ্যাড বসেছে। তার পূর্বে কি বসেছে? অ্যাড বসেছে। তাহলে অ্যাট এর ব্যবহার, ইনের ব্যবহার, অনের ব্যবহার, টু এর ব্যবহার, এই ব্যবহারগুলা আমরা জেনে গিয়েছি। এমনি করে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, যেমন দেখেন ইনের আরো একটি ব্যবহার, সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। এই জায়গাটা একটু ভালো করে দেখেন, সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980। হি ওয়াজ বর্ন ইন 2000 অন। এই 1980 সাল এর পূর্বে ইন। 2001 সাল এর পূর্বে ইন বসেছে। পেশা এর পূর্বে ইন বসে। হি জয়েন্ড ইন নেভি, সে নৌবাহিনীতে যোগদান করেছিল। আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। এই যে একটি পেশা, নেভি বা আর্মি, এর পূর্বে ইন বসেছে। তারপর দেখেন অবস্থা বোঝাতে ইন বসে। হি ইজ ইন হ্যাপি মুড, সে এখন খুব সুখে আছে। সুখে মুডে, সুখ মুডে আছে, ভালো মুডে আছে। হি ইজ ইন হ্যাপি মুড। আই অ্যাম ইন স্যাড মুড। টু এর ব্যবহার, কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। দে গো টু ইউনিভার্সিটি, ব্যক্তির কাছে বোঝালে টু বসে। কামস টু মি, হি কামস টু মি, সে আমার কাছে আসে। অনুসারে বোঝাতে টু বসে। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য রুলস, এই দেখেন টু বসেছে। আই ওয়ার্ক, আমি কাজ করি, অ্যাকর্ডিং টু দ্য রুলস, অর্থাৎ নিয়ম অনুসারে, আইন অনুসারে। তো এখানে মাত্র 30টা রুল দেখেন প্রথমেই লেখা রয়েছে। কতগুলা রুল দেওয়া আছে? নিম্নে প্রিপজিশনে 30টি ব্যবহার দেওয়া হলো। এই 30টি ব্যবহার
গবেষণা করে বেছে বেছে আমাদের যে 30টি ব্যবহার কাজে লাগে সেই 30টি ব্যবহার আমরা এখানে আলোকপাত করেছি। তো এই ব্যবহারগুলা আপনারা একটু বাসায় যার যার কাজের ফাঁকে ফাঁকে একটু পড়বেন। দেখবেন এই প্রেপোজিশন সম্পর্কে আপনাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। আই হোপ ইট অ্যান্ড আই বিলিভ ইট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস, উই হ্যাভ আন্ডারস্টুড, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইভাবে আমার সঙ্গে কথা বলা শিখবেন। আমি আপনাদেরকে দিয়ে কথা বলাবো। এমডি মিজানুর রহমান, আজকের ক্লাসটি কেমন লাগলো বলেন? হ্যাঁ। ও, আপনি ছিলেন না তো? ক্লাস রেকর্ড পাবেন আর পিডিএফ পাবেন। এর পরের দিন থেকে ক্লাস মিস হবে না। আর আমার একটি দুইটা ক্লাস মিস গিয়েছে, আমি দুইটা ক্লাস আপনাদের নিয়ে দিব, ঠিক আছে? আগামীকাল শুক্রবার আছে, আগামীকালও ক্লাস থাকবে, আমি আগে থেকে নোটিশ দিয়ে দিব। এমডি তোফাজ্জল বলেন। তোফাজ্জল অভি, কেমন লাগলো? আরো ভালো লাগবে, আরো